মানুষের মাঝে তো দেশের মানুষের মাঝেও তো বিভিন্ন মত আছে। আমার মনে হয় বাই এন্ড লার্জ কিন্তু আপনারা দেশের মানুষের যে অনুভূতি বা তাদের যে আশঙ্কা সবকিছু বেশ খানিকটা উঠে এসেছে আপনাদের বক্তব্যে। আমি এখন এটাকে ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে প্রত্যাশা প্রতিবন্ধকতা ভবিষ্যৎ আমি সেই প্রসঙ্গে আমার কিছু অনুভূতির কথা বলি। দেখুন 5 আগস্ট পর্যন্ত ভারতের সাথে একরকম সম্পর্ক ছিল। 5 আগস্টের পরে সেটা পরিবর্তন হয়ে গেছে। এটা হলো বাস্তব। এই বাস্তবতা নিরিখেই কিন্তু আমাদেরকে ভারতের সাথে সম্পর্ক বিনির্মাণ করতে হবে এবং কন্টিনিউ করে যেতে হবে। এখন এই পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে যে কোনো পরিবর্তন আসলে কিন্তু সঙ্গে সঙ্গে যে সবাই সেটাকে হৃদয়ঙ্গম করতে পারে, সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারে তা কিন্তু না, একটু সময় লাগে অনেকেই। আমার বিশ্বাস যে ভারত এই পরিবর্তিত পরিস্থিতিতে এই সরকারের সাথে বা বাংলাদেশের সাথে সম্পর্ক কিভাবে এগিয়ে নিতে হবে সেটা তারা অবশ্যই উপলব্ধি করবে এবং হয়তো করছেও ইতিমধ্যে, এবং তারা সে অনুযায়ী এগোবে বলেই আমি প্রত্যাশা করব। প্রতিবন্ধকতা তো আছে কিছু, এতে কোনো সন্দেহ নেই। প্রতিবন্ধকতা আছে, ধরুন এই কথা আমরা সবাই জানি যে পূর্ববর্তী সরকার ভারতে যেসব কনসার্ন ছিল, যেগুলি তাদের উদ্বেগ ছিল, সেগুলি কিন্তু দূর করার যথাসাধ্য চেষ্টা তারা করেছে। আমাদেরও কিন্তু কিছু কনসার্ন ছিল, আছে। যদি একই সাথে আমাদের কনসার্নগুলো মিট করা হতো ঠিক মতো, তাহলে কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে যে এক ধরনের একটা চলাচল সেটা কিন্তু থাকতো। কিন্তু আমরা বাস্তবে এবং মোটা দাগে আমরা দেখতে পাই আমাদের যেগুলি কনসার্ন ছিল সেই কনসার্নগুলি ঠিক ওইভাবে কিন্তু সেগুলির ব্যবস্থা নেওয়া হয় যে এই কারণেই যেটুকু সমস্যা। তবে একটা বিষয় হলো যে সম্পর্ক তো একদিনের, এক বছরের বা এক যুগে না, আর অনেক বেশি সময়ের ব্যাপার। সবসময় একরকম যাবেই এমনও কথা নেই। আমরা আশাবাদী হতে চাইবো যে আমরা একটা ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো, যাতে করে দুই পক্ষে স্বার্থ সংরক্ষিত হয়। আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই বিষয়টা যে দুই দেশের মধ্যে সম্পর্ক এমন হবে যেন উভয় দেশেরই স্বার্থ সংরক্ষিত হবে, যেন শুধু সেটা একদিকে না যায়। আমরা সামনে যেগুলি প্রতিবন্ধকতা এই মুহূর্তে দেখতে পাই এবং আমাদেরকে যেটা নিয়ে ইতিমধ্যে কাজ করতে হচ্ছিল আগে থেকে এখনো হচ্ছে, সেটা যেমন ধরুন পানি সমস্যা আমাদের আছে, স্থানীয় কোনো অগ্রগতি হয়নি, আমরা চাইবো যে অগ্রগতি হোক। সীমান্ত হত্যা একটা বিষয় যেটা নিয়ে আমরা কিন্তু আমি সবসময় খুব শক্তভাবে বলেছি, এমনকি যখন সামনাসামনি ভারতীয়দের সাথে আলাপ হয়েছে তখন আমি তাদেরকে বলেছি যে এটা কোনো অবস্থাতেই গ্রহণ করবো না। এটা পৃথিবীর একমাত্র সীমান্ত যেটা যে দেশ দুটো দেশ যুদ্ধরত না, অথচ যেখানে মানুষ গুলি করে মারা। পৃথিবীর কথা ওইটা। আমি অনেক দেশ ভ্রমণ করেছি, অনেক বর্ডার আমি কিন্তু পার করেছি বাইরে, বাসে, গাড়িতে, পরিবেশ নেই। এটা যায় না, কাজে এটাকে অবশ্যই ভারতকে অবশ্যই এই জিনিসটা দেখতে হবে। এটা একটা শক্ত প্রতিবন্ধকতা এবং এটা সহজে দূর করা সম্ভব। আসলে এই ধরনের গুলি করে মানুষ মারার প্রয়োজন নেই। অপরাধ তো হয়, পৃথিবীর সব বর্ডারই অপরাধ হলেই গুলি করে মারতে হবে কথা। কারণ আপনি যখন অপরাধের কারণে গুলি করে মারছেন তখন কিন্তু আপনি 3টা কাজ একসাথে করে ফেলছেন। তাকে অ্যাকিউজ করা, তার বিচার করা এবং তার শাস্তি বিধান। এটা তো আপনার কাজ না। আপনি যদি মনে করেন যে অপরাধ হচ্ছে তাকে ধরুন, আপনার দেশেই আইনের কাছে সুপর্দ করুন, তারা বিচার করুক, শাস্তি দিক, কোনো অসুবিধা নেই। ভারতীয় মিডিয়া তারা হঠাৎ করেই একেবারে যেন তারা ভয়ঙ্করভাবে লেগে পড়লো আমাদের। আমি এটা স্পষ্টভাবে এবং খোলাখুলিও বলেছি, এমনকি আমার বিভিন্ন স্টেটমেন্টও বলেছি, এমনকি আমার এই দায়িত্ব নেওয়ার পরে আমি বলেছি যে ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে এটা কোনো অবস্থাতেই দুটো দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না, প্রতিবন্ধক। এটা তারা কেন করছে তারা ভালো বলতে পারবেন। এখানে আমার মনে হয় আমাদের মিডিয়ার একটা ভূমিকা নেওয়া প্রয়োজন আছে। আমি বলি না যে ভারতীয় মিডিয়াকে ফলো করুন, না, ওরকম রিয়াকশন আমরা চাই না, কিন্তু তারা যে ভারতীয় মিডিয়াতে যেসব মিথ্যাচার করছে সেগুলিকে তুলে নিয়ে আসা। আমরা জানি যে এটা কিন্তু প্রচুর ওই যে ট্রুথ চেক করার যে ব্যবস্থা আছে, সেটা কিন্তু একেবারে প্রমাণিত যে অনেকগুলি বক্তব্য তারা সম্পূর্ণ মিথ্যা দিচ্ছে। সেগুলিকে
আমি মনে করি যে আমাদের মিডিয়া আরেকটু শক্তভাবে স্থাপন করতে পারে, আরেকটু বেশি কাভারেজ দিতে পারে। যখন একটা স্টেটমেন্ট পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে হয় সেটা কিন্তু প্রথম পেজেই আসা উচিত, ভিতরের পেজে না। আমি বলছি যে এটা আমি পরামর্শ মানে কি আমি মনে করি যেটা সেটা বলছি, আমি বলতে পারি না যে অবশ্যই প্রথম পেজে দেবেন, সেটা হলো অ্যাবসলিউটলি আপনাদের ডিসিশন। কিন্তু আমি মনে করি যে মানুষ চাইবে যে এটা আসলে প্রমিনেন্টলি ডিসপ্লে করা হোক যখন আপনার কিছু একটা রিয়াকশন দিচ্ছি। সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু জাতীয় ঐক্য, সবচেয়ে বড় প্রশ্ন জাতীয় ঐক্য। আমি 33 বছর পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেছি, সবচেয়ে নিচের লেভেল থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় সবচেয়ে উপরের পদ পর্যন্ত ছিলাম, আপনারা জানেন সেটা। আমি পরবর্তী 11 বছর রিটায়ার করেছি, 11 বছর আমি কিন্তু মোটামুটি যোগাযোগ রেখেছি কিছু মন্ত্রণালয়ের সাথে না, ইস্যুগুলির সাথে কিন্তু যোগাযোগ রেখেছি। প্রতি ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমাদের জাতীয় ক্ষমতা না থাকার কারণে আমরা অনেক পিছিয়েছি। অনেক ক্ষেত্রে যেখানে আমরা আরো অর্জন করতে পারতাম সেটা আমরা পারিনি, শুধুমাত্র জাতীয় ঐক্য না থাকার কারণে। আমি কোনো দলের কথা বলছি না, আমি বলছি যে যদি দেখা গেছে সরকারি দল কিছু একটা যদি বলেছে, সঙ্গে সঙ্গে অপোজিশন সেটা সম্পূর্ণ বিরোধিতা করেছে, সাথে বিবেচনাই আমার মনে হয়েছে বিবেচনাই নেয় না যে আমাদের জাতীয় স্বার্থ আছে। এই জিনিস থেকে আমাদের বেরোতে হবে, আমাদেরকে অবশ্যই জাতীয় স্বার্থ যেখানে আছে সেখানে জাতীয় ঐক্যমত থাকতে হবে, প্রভাব বিস্তারের চেষ্টা থাকবেই। এটা কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অলমোস্ট নিয়ম, যারা শক্তিমান তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করবে। আপনার ঘর গোছাতে হবে যাতে আপনার উপর আন্ডিও কোনো প্রভাব বিস্তার করতে না পারে। আমরা কি সেই ঘর গোছাচ্ছি সেটা চিন্তার দায়িত্ব কিন্তু এখানে যারা আছেন আপনাদের, আপনারা অনেকেই এখানে চিন্তক আছেন, আপনারা ইনফ্লুয়েন্সার আছেন, আপনারা এটা চিন্তা করে দেখবেন যে আমরা ঠিক মতো আমাদের ঘর ঠিক মতো গোছাচ্ছি কিনা। ভবিষ্যৎ মূল দিতে হবে, মূল লিটমাস টেস্ট হবে স্বার্থ, আমাদের স্বার্থ। সবসময় যে আমরা খুব বেশি সোচ্চার, খুব বেশি অ্যাগ্রেসিভ হলে যে আমাদের স্বার্থ রক্ষিত হবে তা কিন্তু নয়। আমাদের স্বার্থ রক্ষিত হবে কিসে, এটাও সবসময় যে একেবারে সবাই একমত হয় তাও না, কিন্তু চূড়ান্ত বিচারে আমাদেরকে দেখতে হবে যে কি করলে আমাদের স্বার্থ রক্ষিত হয়। আমি শুধু ভারতের ক্ষেত্রে বলছি না, পৃথিবীর যে কোনো দেশের ক্ষেত্রে রিপন সাহেব বলেছেন এটা যে প্রত্যেক দেশের সাথেই আমাদের দেখতে হবে যে আমাদের স্বার্থ কোথায়, এবং আমরা কারোর জন্য থ্রেট না, নিদার মিলিটারি নট আদারওয়াইজ, আমরা কারোর জন্য থ্রেট না, আমরা কাউকে আমাদের জন্য থ্রেট হতে দিতে পারি না। এখানেই আমাদের জাতীয় ঐক্যের প্রশ্ন এবং আমাদের সক্ষমতার প্রশ্ন। সক্ষমতা শুধু সামরিক সক্ষমতা। আপনি একটা জিনিস চিন্তা করুন, আমাদের একজন কর্মী মধ্যপ্রাচ্যে যায়, সে কত টাকা বেতন পায়? ভারতের একজন কর্মী মধ্যপ্রাচ্যে যায়, সে কত টাকা বেতন পায়? আমি দেখেছি বিশাল তফাৎ, কারণ কিছু মৌলিক যোগ্যতার তফাৎ থেকে যায়। ইংরেজি বলতে পারা এবং না পারার মধ্যে 3 গুণ বেতনের তফাৎ, একই কাজ করছে, আমি দেখেছি এয়ারপোর্টে একই কাজ করছে দুইজন, বাঙালি এবং একজন ভারতীয়। এটা তো ভারতীয় দোষ না, আমাদের দোষ যে আমরা তাকে ওই সক্ষমতা দিতে পারি, এটা দিতে হবে। আমি কিন্তু যে কোনো খানেই যাই, আমি প্রথম কথা বলি যে আমাদের শিক্ষা, বিশেষ করে স্কুল শিক্ষাতে একটা আমি একটা টার্ম কয়েনিস করেছি, পছন্দ হবে কিনা আপনাদের জানি না, আমি এটা ব্যবহার করছি, আমি লেখাতেও ব্যবহার করেছি। সেটা হলো যে এডুকেশনাল অ্যাপারথাইড। কিছু স্কুল আছে অত্যন্ত ভালো শেখায়, আমরা যা শিখেছি তার ছোটবেলায় তার থেকে অনেক ভালো শেখায়, আর যে বিরাট সংখ্যক গ্রামে যে স্কুলগুলি আছে কিচ্ছু না শিখে তারা ডিগ্রি পাচ্ছে, কিচ্ছু না শিখে তারা সার্টিফিকেট পাচ্ছে, কোনো ধরনের কোনো এমপ্লয়াবিলিটি নেই। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এবং এটা কিন্তু আমাদের দোষ, আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছি। আমাদের যদি আমি তো মনে করি যে আমাদের 5% অফ জিডিপি শুড গো টু এডুকেশন কনসিস্টেন্ট, তাহলে যদি আমরা এটাকে, এবং সেই টাকা কিন্তু ওই চুরির জন্য না, মানে প্রকৃত ব্যবহারের জন্য, সেটাও দেখতে হবে যে টাকার জন্য ব্যয় হয় প্রকৃত কাজে। সামনে কি আছে পারস্পরিক স্বার্থ ছাড়াও, ধরুন পাকিস্তানের সাথে সম্পর্ক, তিস্তাবাদ নির্মাণ, জাতীয় সংলাপ, এগুলি সবই আছে, এগুলি থাকবেও, কিন্তু আমাদের মূল উদ্দেশ্যটা থাকবে আমাদের সক্ষমতা বাড়ানো, সক্ষমতা আন্তর্জাতিক পর্যায়ে এবং সক্ষমতা আমাদের অভ্যন্তরীণ পর্যায়ে। একটা জিনিস এমনকি তুর্চিকাবাদের নামও উচ্চারিত হয়েছে, আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে
আমি কিন্তু গত সপ্তাহে ইয়েতে ছিলাম, গত কয়েকদিন আমি একটা মিটিংয়ের জন্য গিয়েছিলাম লিসবনে। ওখানে বাংলাদেশের সাথে আমার একটা মিটিং হয়েছে। ওখানে দুইজন কিন্তু স্থানীয় যে পরিষদ আছে সেখানে সদস্য বাঙালি, ওই দেশের নাগরিক সদস্য হয়েছেন। আমি সবাইকে বলেছি যে আপনারা কেউ আওয়ামী লীগ সমর্থন করেন, কেউ বিএনপি সমর্থন করেন, কোনো সমস্যা নেই, কিন্তু প্রত্যেকে স্থানীয় রাজনীতিতে জড়িত হন। আমি দক্ষিণ আফ্রিকায় সবাইকে এই কথা বলে এসেছি, আমি সেখানে রাষ্ট্রদূত ছিলাম। আমি যেখানেই যাই আমি কথা বলি স্থানীয় রাজনীতিতে জড়িত হন, যেটা ভারতীয়রা করেছে। ভারতীয়রা তো করেছে বলে তাদের আজকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের এত ইনফ্লুয়েন্স, কারণ তাদের সংখ্যা আমাদের চেয়ে অনেক বেশি, তাদের গুরুত্ব আমাদের চেয়ে বেশি অনেকের কাছে। সেটা সবকিছু মেনে নিয়েও তারা যেহেতু স্থানীয় রাজনীতিতে জড়িত হয়েছে, তাদের ওই কংগ্রেস বা বিজেপি, কংগ্রেস বা বিজেপি সমর্থক কিন্তু তারা, কিন্তু মূলত তারা স্থানীয় রাজনীতিতে জড়িত। আমি এটা বলেছি যে আজকে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল হতে পারতেন যদি আসলে আমাদের যে একটা সাবস্টেন্সিয়াল নাম্বার অফ পিপল আছে, তারা যদি স্থানীয় রাজনীতিতে কংগ্রেস মানে আপনার সেটা ডেমোক্রেটিক হোক বা রিপাবলিকান হোক, তো এটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু এই যে প্রসঙ্গগুলি আসছে যে আমাদের ইনফ্লুয়েন্স কেন এত কম, ইনফ্লুয়েন্স কিন্তু শুধু ফরেন মিনিস্ট্রি কথাবার্তা দেওয়া হবে, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে অনেক কিছু জড়িত থাকে। সেখানে আপনি কতটুকু ইনফ্লুয়েন্স করতে পারছেন এবং সেটা কিন্তু স্থানীয় রাজনীতি অনেকখানি নিয়ন্ত্রণ করে। আমার মনে হয় আর খুব বেশি কিছু আমি বলবো না। সেটা হলো যে আমাদের আঞ্চলিক অখণ্ডতা, আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষের যথেষ্ট রেজিলিয়েন্স আছে। এবং একটা কথা শুরুতে আপনি বলেছিলেন যে আমাদের আসলে এই জেনারেশনের উপর আমাদের বিশ্বাস ছিল না, আমার মতো বয়স্ক মানুষজন, আমার 70 বছর চলছে। তো আমরা ভাবতাম যে তারা বোধহয় শুধু টেলিফোনের দিকে তাকিয়ে থাকে আর ওই কখন কোথায় পড়তে যাবে বিদেশে চিন্তা করে। তারা আমাদেরকে ভয়ঙ্করভাবে ভুল প্রমাণ করেছে। তারা প্রমাণ করেছে তারা আসলে দেশকে ভাবে। আমি কিন্তু মনে করি এটা আমাদের সবচেয়ে বড় শক্তি। এই যে জেনারেশন, এরা দেশকে ভালোবাসে এবং দেশের জন্য প্রাণ দিতে রাজি আছে। আমার মনে হয় এটাই।